আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো টেকনো পোভো 7 প্রো বাজার কাঁপাতে পারবে কি। আচ্ছা, টেকনো পোভো 7 প্রো সেটা আমরা দেখবো। টেকনো পোভোর মানে অনেকগুলো ফোন একসাথে বেরোলো না, একটা স্লিম ফোন, তারপর ওই সাথে আরো দুইটা ফোন সম্ভবত বেরোচ্ছে। তো টেকনো পোভো 7 প্রো তার মধ্যে একটা ফোন, ঠিক আছে। তো এটার আজকে আমরা রিভিউ দেখবো, তো সেটার সাথে আমরা অবশ্যই রিয়াকশনও করবো, ঠিক আছে। আর ভিডিওটি নেওয়া হয়েছে অবশ্যই টেক টু দ্য পয়েন্ট টিটিপি চ্যানেল থেকে নেওয়া হয়েছে। তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব এবং গেট দ্য বেল আইকন, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 10 ওকে, সেকেন্ডস ব্যাক টু ব্যাক, এই কি শুরু হইলো ভাই? আবার মানে এক একটা সময় এক একটা জিনিস দেখা যায় যে ট্রেন্ডিং এ আসে বাংলাদেশে আর কি। এখন আচ্ছা আচ্ছা। ভিডিও আপলোড আর কি করবো ভাই? আপনারা সবাই তো ওই কমেন্ট করতেছেন ভিডিওতে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। এনিওয়ে, এই জিনিসটা কি আসলে আমি জানি না, মানে হয়তো বা একটু মিস করে ফেলেছি কোনো একটা কারণে। একটু আমার জানাই দিন তো। আমরা 2 ডেজ ব্যাক টু ব্যাক আর কি একটা কন্টেন্ট নিয়ে হাজির হলাম টেকনো পোভা সিরিজ নিয়ে। আমাদের দেশে তো আচ্ছা। রিলিজ হয়ে গিয়েছে এই ফোনটা, আর স্লিম ফোনের ভিডিও অলরেডি আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে। যদিও এই ফোনটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং অনেক সমালোচনাও হচ্ছে, মানে অনেকে বলতেছে যে স্লিম ফোনের আসলে দরকারটা কি। হ্যাঁ, স্লিম ফোন হলে তো অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, যেমন সাউন্ড কোয়ালিটি ভালো না, ব্যাটারি ব্যাকআপ একটু কম। হ্যাঁ, আমার ভাই পারফরমেন্স দরকার, আমার বেশি স্লিম ফোনের দরকার নাই। তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা। পোভা সিরিজের আরও একটা ফোন আছে যেটা প্রায় সিমিলার প্রাইস সেগমেন্টের ফোন বলা যেতে পারে, বাট এইটার পারফরমেন্স ভাই আরও বেটার। এইটাতে টেকনো কোনো কম্প্রোমাইজ করে নাই। প্রেজেন্টিং টেকনো পোভা 7 প্রো 5G ইন। ওকে, ও এটা হলো টেকনো পোভো 7 প্রো। ফোনটার ডিজাইনটা কিন্তু আসলে খুবই ইউনিক, ঠিক আছে। অনেকটা ডিজাইনের যে ডিজাইনটা আছে না, অনেকটা কি বলে তোমার মানে নাথিং ফোনগুলোর ডিজাইন যেরকম হয় মানে ওরকমই লাগছে, ঠিক আছে, অনেকটা সেরকম। বাট ডিজাইনটা আসলে খুবই সুন্দর, পারফেক্ট একটা ফ্ল্যাগশিপ ভাইব দিচ্ছে, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন, 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, ও 144 ডিসপ্লেটা দেখো ভাই, ডিসপ্লেটা আসলে খুবই সুন্দর, ঠিক আছে। চিন বেজেল খুবই ন্যানো, ঠিক আছে। নিচে লোয়ার চিনটা একটু মোটা মনে হতে লাগছে, ঠিক আছে। তারপর কোনো সমস্যা নেই। আর ডিসপ্লেটা রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। আর পাঁচল কার্ডটা মোটামুটি ঠিকই আছে বলো তো, বাট একটু বড় মনে হচ্ছে এই আর কি। একটু ছোট হলে আর একটু ভালো লাগতো এই আর কি। তারপর ডিসপ্লেটা আসলে খুবই সুন্দর, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। যে রিফ্রেশ রেট, এতে রয়েছে হাইপার গেমিং ইঞ্জিন, ডায়মেনসিটি আচ্ছা। 7300 আলটিমেটের মতো একটা ও আচ্ছা, ডাইমেনসিটি 7300 আলটিমেট আলটিমেট, ঠিক আছে। 5G একটা প্রসেসর, ঠিক আছে। প্রসেসরটা আসলে ভালো এই বাজারটার মধ্যে, এটা ভালো মানে ভালো প্রসেসর, ঠিক আছে। যেটা আমরা আমরা কিন্তু কালকে রিয়েলমি 15 মানে রিয়েলমি 15 সিরিজে কি রিয়েলমি 15 আমরা রিভিউ করেছি, ঠিক আছে, রিয়াকশনও করেছি। সেটার প্রসেসর কিন্তু ডাইমেনসিটি 73+00++, ঠিক আছে। এটা হলো 7300, মানে হালকা 19 আর 20 তফাৎ, ঠিক আছে। তো ওটা হচ্ছিল 45,000 টাকা ফোন, এটা হলো তোমার 30,000 টাকার মধ্যে হওয়ার কথা আশা করি। তো সেটা আমার যতটুকু জানি যে 30-31 টাকা, 31 থেকে 31,000 টাকা হবে, এরকম হবে হয়তো, বাট আমি শিওর না। তারপর ওই প্রসেসরটা মোটামুটি একটা ব্যালেন্স প্রসেসর, ঠিক আছে। তো চলো ভিডিওটি এবার প্লে করি। 5G প্রসেসর, 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, জোস। 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিকের সাথে ফোনে Good. পেয়ে যাবেন 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, Wow. এবং প্রত্যেকটা ফোনের সঙ্গে পেয়ে যাবেন এই রকম একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। টেকনো আচ্ছা। কিছুদিন পর পর এক একটা ফোন আনে এবং আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সো আমরাও জানানোর চেষ্টা করি যে এই ফোনগুলোতে তো অনেক আকর্ষণ আছে, বিকর্ষণ কি কি আছে, মানে কি কারণে এই ফোনগুলো আপনার কেনা ঠিক হবে না। অবশ্যই ভালো দিকের পাশাপাশি খারাপ দিকগুলো নিয়েও আপনাদের সঙ্গে আলাপ হবে আমাদের আজকের ভিডিওতে। ভাই, টেকনো তাদের ফোনগুলোতে ডিজাইনে বেশ ভালোই মনোযোগ দিচ্ছে। এবারও কিন্তু তার প্রমাণ আমরা দেখতে পেলাম টেকনো পোভা 7। আচ্ছা আচ্ছা, এটা ডিজাইনটা দেখো, এটা হলো টেকনো পোভো 7 প্রো, ঠিক আছে। এটা কিন্তু বক্স ডিজাইনটা দেখো, বক্স ডিজাইনটা আসলে খুবই সুন্দর। আমি যে টেকনো একটা স্লিম ফোন, টেকনো পোভো, ওটা সম্ভবত স্লিম ফোনটার নাম আমার সঠিক মনে নেই, বাট টেকনো পোভো সিরিজের ওটা স্লিম একটা ফোন। ওটার বক্সটা দেখবে, মানে বক্সটা দেখতে খুবই একটা ডাউনগ্রেড লাগছে, ঠিক আছে, বা খুবই একটা ব্যাকডেটেড মনে হচ্ছে বক্স দেখে এটা মনে হচ্ছে যে একটা প্রিমিয়াম ফোন, মানে প্রিমিয়াম ফোন বা প্রিমিয়াম যে মানে প্রিমিয়াম ফোন সেটা দেখে মনে হচ্ছে না, ঠিক আছে। মনে হচ্ছে 10-12 হাজার টাকা ফোন যেরকম হয় সেরকম, ঠিক আছে। বাট এটার বক্স ডিজাইনটা বা বক্সের ডিজাইনটা দেখো, এটার ডিজাইনটা আসলে খুবই সুন্দর, হোয়াইট কালারের মধ্যে এসেছে। তো ডিজাইনটা আসলে গুড, আর মোবাইলের ডিজাইনটা আসলে খুবই সুন্দর, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। প্রো ফোনে ক্যামেরা বাম্পটা একেবারে বডির সঙ্গে মিশে গেছে এবং ডিজাইনটা একটা ফিউচারিস্টিক ভাইব দিচ্ছে। ট্রায়াঙ্গেল ডিজাইন ক্যামেরা বাম্পের চারিদিকে এই লাইটটা দেখেন, যার নাম তারা
তারা দিয়েছে Joss. স্ট্যাটাস লাইট। নামের ভেতরেই এর কাজ লুকিয়ে আছে, মানে আপনার ফোনের স্ট্যাটাস অনুযায়ী এই লাইট বিভিন্ন ইফেক্ট দেবে, যেমন নোটিফিকেশন, কলিং, চার্জিং, ভলিউম অ্যাডজাস্টমেন্ট এবং গেমিংয়েও কাজ করবে। ইভেন নোটিফিকেশন আর কলিং এর জন্য লাইট ইফেক্ট মিলিয়ে ডেডিকেটেড রিংটোন সাউন্ড ইফেক্ট দেওয়া আছে। Wow. এই স্ট্যাটাস লাইটটাতে ব্যবহার করা হয়েছে 104টা মিনি এলইডি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। আর এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস ফিনিশ প্লাস্টিক কম্পোজিট, যা দেখতে ট্রান্সপারেন্ট এবং একটা টেক্সচারও আছে সাথে। ফ্রেমটা অবশ্য প্লাস্টিক কম্পোজিট দিয়ে তৈরি, বাট ডিউরেবল আছে যথেষ্ট। আমি অবশ্য আশা করেছিলাম এরকম একটা ফোনে তারা মেটাল ফ্রেম ইউজ করবে। এনিওয়ে, এই ফোনে IP64 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট বাট IP64 রেটিং দেওয়া আছে, এটা ভালো, ঠিক আছে, মোটামুটি ভালো। বাট 64 তো মনে হচ্ছে এটা মানে যে দামে মানে যে প্রাইসের মধ্যে এসেছে হয়তো এই প্রাইসের মধ্যে আসলে এটা কম, ঠিক আছে। 20-19 হাজার টাকার ফোনের মধ্যে আমরা 68-69 প্লাস রেটিং পাই, বাট এখানে 64 রেটিং, এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, মানে একটু ডাউনগ্রেড মনে হচ্ছে দাম অনুসারে হয়তো। যদিও আমি এর অ্যাকচুয়াল দামটা এখন জানি না, বাট আমি একটু কাটাকাটি করে দেখছিলাম হয়তো 31,000-32,000 টাকা, ঠিক আছে। অনেক ওয়েবসাইটে অনেক রকম দাম থাকে, ঠিক আছে, মানে অনেক রকমের দাম দেখে বা বিভিন্ন রকমের দাম দেখে, ঠিক আছে। তো দাম হিসেবে আইপি রেটিংটা খুবই কম, এই আর কি, এটা আমি হতাশ। বাট মোবাইলটা থেকে খুবই সুন্দর। এই তো চলো ভিডিওটি আবার প্লে করি। নোটিফিকেশন রয়েছে। ফোনের থিকনেস 8.15 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 196 গ্রামের আশেপাশে। হ্যাঁ, ফোনটা বেশ কম্প্যাক্ট লেগেছে আমাদের কাছে। হ্যান্ড ফিল যথেষ্ট ভালো। বক্স হিসেবের ফোন হলেও তারা এজগুলা একটু ফাইন টিউন করেছে, এর ফলে হাতে আনকমফোর্টেবল ফিল করবেন না আপনি। পোর্টস এন্ড বাটনস ঠিকঠাক জায়গায় আছে। সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলিং মাইকও রয়েছে, স্টেরিও স্পিকারের জন্য ডেডিকেটেড গ্রিলও আছে, তবে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আরেকটা জিনিস নাই, আর সেটা হলো এই ফোনে নেই কোনো মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা। তার মানে আপনার হাতে যদি কোনো মেমোরি কার্ড থাকে আপনি এই ফোন ইউজ করতে পারবেন না ভাইয়া, কারণ সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন। ও বাই দ্য ওয়ে, এই ফোনের দাম তো জানাতে ভুলে গিয়েছি আপনাদেরকে। 8GB র্যাম আর 256GB একটাই ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাবে। দাম হচ্ছে 35,000 টাকা। 34,999, মানে 35,000 টাকা পাই। 35,000 টাকার একটা ফোন অনেক কিছু কম দিয়েছে, ঠিক আছে। বিশেষ করে আইপি রেটিং এ কম আছে, তারপর 3.5mm এর জেক নেই, যেটা যদিও দেয় না এখন এখন বর্তমান ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে কি দেয় না, এটা স্বাভাবিক, এটা তো বলা যায়। তো ওই হিসেবে বললাম যে এটা ঠিক আছে, কিন্তু তোমার যেটা দিয়েছে মানে আইপি রেটিংটা খুবই কম দিয়েছে, ঠিক আছে, যেটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আর এটা কিনে দেখলাম, ওয়েট একটু দেখে নেই। কারণ ও আচ্ছা, মেমোরি কার্ড, ঠিক আছে, যেটা মেমোরি কার্ডও দেয়নি, যেটা একটা আসলেই খুবই হতাশাজনক। আর এটা ভ্যারিয়েন্ট হলো এই 8/256, যদি 256GB, এটা অনেকটাই মানে স্টোরেজ, ঠিক আছে, এবং খুবই ভালো একটা স্টোরেজ বলা যায়। তারপরও একটা মেমোরি কার্ড দিলে আসলে ভালো হতো, যে প্রাইসের মধ্যে এসেছে এটা আসলে দরকার ছিল, বাট দেন। আর এটা একটা 5G ফোন, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো দেখি মোবাইলটার কি কি প্রোভাইড করে সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। 1 টাকা কম, এই 1 টাকা কম কোম্পানিগুলো কেন রাখে আর কি, এত দয়া আসলে কেন করে আমাদের সাথে আমি ঠিক জানি না। আপনার কেউ জানলে একটু কমেন্টে মানে আমি যখন মানে তোমার বর্তমান মানে এই ফোনগুলো যখন প্রবাসীগুলো যখন বাংলাদেশে আসছে, ঠিক আছে, রিলিজ হয়েছে, তখন আমি একটু সার্চ করে দেখেছিলাম, ঠিক আছে, প্রবাসী মানে এটা 7 Pro, যেটা এটা তোমার 31 বা 32,000 টাকার মতন। বাট এখন দেখি দাম হলো 34,999, মানে 35,000 টাকা, ঠিক আছে। এটা আসলেই মানে হতাশাজনক বলা যায়, ঠিক আছে। মানে 31 বা 32,000 টাকা হতো তাহলে আসলে ভালো হতো, বাট দামটা একটু বেড়ে গেছে মনে হচ্ছে। এই তো চলো ভিডিওটি প্লে করি। জানিয়ে দিন আমাদেরকে। অলরাইট, ডিসপ্লেতে পাচ্ছেন 6.7 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জের রিফ্রেশ রেট। ওয়াও, ডিসপ্লেটা আসলে বড়। 6.78 ইঞ্চির একটা কি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে, যেটা আসলে একটা ব্রিলিয়ান্ট বা ইমপ্রেসিভ ব্যাপার। আর আমরা 144 হার্জের কি রিফ্রেশ রেট পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। যদিও সব অ্যাপে আমরা পাবো না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তারপর এটা দিয়েছে, এটা আসলে একটা গুড এনাফ বলা যায়। আর ডিসপ্লেটা আসলে সুন্দর, যদিও লোয়ার চিনটা একটু মোটা, বাট সব দিক দিয়ে চিনগুলো মনে হচ্ছে সাইড চিন, লোয়ার চিনটা একটু বেশি মোটা। এরপর যদি দেখি আপার চিনটা, এটা একটু মোটা, আর সাইড চিনগুলো একটু মানে কম চিকন, ঠিক আছে। তো বলা যায় চিন বেজলটা ঠিক আছে। তারপর একটু মানে যদি সব মানে চিন বেজলটা যদি সব জায়গায় যদি মানে সবগুলো যদি সেম হতো, দেখতে তাহলে মানে 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 কি মানে সবগুলো যদি সেম হতো তাহলে কি সিমেট্রিক্যাল দেখতে হতো, ঠিক আছে, যেটা আরো একটা ইমপ্রেসিভ হতো, ঠিক আছে। তারপর ডিসপ্লেটা আসলে খুবই সুন্দর বাজেট অনুসারে। চলো ভিডিওটি প্লে করি। আর ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। পারফেক্ট, অবশ্যই আউটডোরেও আপনি বেশ ভালোই পারফরমেন্স পাবেন এর কাছ থেকে। আমরা ডাইরেক্ট সানলাইটও ট্রাই করে দেখেছি, যথেষ্ট ইমপ্রেসিভ মনে হলো আমাদের কাছে। আর এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো, কালার শিফটিং ইস্যু আমাদের চোখে পড়ে নাই, কালার ব্লিডিংও আমরা তেমন খুঁজে পাই নাই। এতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে তারা। এটাও ভালো, মানে কর্নিং গরিলা গ্লাস আমরা একটা 7 এর প্রোটেকশন পাবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ, এটা খারাপ না, ঠিক আছে, প্রোটেকশন হিসেবে খুবই ভালো। আর
2304 হার্জের কি PWM ডিমিং, ঠিক আছে, যেটাও একটা ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। সেই সাথে রয়েছে 2304 হার্জের PWM ডিমিং, Dimming, যা লো লাইটে হ্যাঁ। আপনার চোখের ক্ষতি হওয়া থেকে কিছুটা হলেও রক্ষা করবে। এই ফোনটা সেটাই। 3টা কালারে অ্যাভেলেবেল, গিগ ব্ল্যাক, ডাইনামিক গ্রে আর নিয়ন সায়ান। ওয়াও, ওয়েট, এই ফোনটা মোট 3টা কালারে অ্যাভেলেবেল, গিগ ব্ল্যাক, ডাইনামিক গ্রে আর ওয়াও, এই এটা কি, মানে এই কালারটা তো ভাই আসলে সুন্দর, ইউনিক লাগছে, ঠিক আছে। এরকম ফোন আসলে মানে এরকম কালার ফোন আমরা খুব অ্যাভেলেবল, খুব কম দেখি, ঠিক আছে, বাট কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটা আসলে মানে হ্যাঁ, হোয়াইট কালারটা আসলে ভালো, বাট এই কালারটা দেখো, এই কালারটা কিন্তু আসলে ইউনিক লাগছে, ঠিক আছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো ভিডিওটি প্লে করি। নিয়ন সায়ান। আমাদের কালারটার নাম হচ্ছে গিগ ব্ল্যাক। গিগ Gig কেন black। আসলে ঠিক বুঝতেছি না, ডিপ দিত বা লাইট দিত, গিগ মানে কি জন্য দিছে জিনিসটা বুঝি না। এনিওয়ে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে। এখন এই 144 হার্জের রিফ্রেশ রেটের ব্যাপারটা আমি সবসময় বলি যে ভাই এটা এখনো পর্যন্ত ইউজলেস হিসেবেই আছে। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম অ্যাপই তো এই 144 হার্জ সাপোর্ট করে না। সো দিয়ে লাভটা কি হইলো? এখন কবে অ্যাপ ডেভেলপারগুলো এই 144 হার্জের সাপোর্ট দিবে, ততদিন পর্যন্ত আপনার ওয়েট করা লাগবে আর কি। সো এইটা এখনো পর্যন্ত গিমিকই আছে। 120 হার্জ পর্যন্ত পাওয়া যায়, অনেক অ্যাপগুলো সাপোর্ট করে। ইভেন আমি বলবো যে ম্যাক্সিমাম অ্যাপ এখনো এই 120 হার্জও সাপোর্ট করে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালোই কাজ করেছে আমাদের টেস্টিং এ। একটু অ্যানিমেশন ডিলে অবশ্য আছে, ওইটা আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। আর যেহেতু এটা অপটিক্যাল, আমার মনে হয় না যে এটার স্পিড নিয়ে কারো কোনো কমপ্লেন আছে। সো ডিসপ্লেটা যথেষ্ট ভালো, কন্টেন্ট দেখা, মুভি দেখা বা গেমিং এর সময় ডিসপ্লে থেকে ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স পাওয়া, সবকিছু মিলিয়ে আমার কাছে হ্যাঁ, আসলে ডিসপ্লেটা আসলে খুবই ভালো, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে। তো কন্টেন্ট ওয়াচিং করে আসলে মজা পাবো, ঠিক আছে। কন্টেন্ট ওয়াচিং করে কোনো সমস্যা হবে না, বা মিডিয়া কনজাম্পশন সবকিছু মানে ডিসপ্লেতে খুবই ভালো, ঠিক আছে। কালারফুল গেমিং দেখা যাচ্ছে, তো এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। ডিসপ্লে নিয়ে কোনো আর কোনো কমপ্লেন থাকার কথা নয়। যদি একটু চিন বাজার একটু ন্যানো হতো তাহলে ভালো হতো, মানে বিশেষ করে লোয়ার চিনটা, ঠিক আছে, তাহলে পুরোপুরি সিমেট্রিক্যাল লাগতো, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ভালো লেগেছে। আর এর যে বেজেলটাও কিন্তু যথেষ্ট সিমেট্রিক্যাল, দাম হিসেবে হ্যাঁ। তারা যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করেছে। প্রসেসর নিয়ে আলাপ করতে আমাদের ভাই সব থেকে ভালো লাগে, যেটা সেটাই, শুনতে processor। হয়তো অনেক স্পন্সর খুব একটা পছন্দ করে না আর কি। যাই হোক, টেকনো কিন্তু এখানে খুব একটা কম্প্রোমাইজ করে নাই আমাদের কাছে মনে হচ্ছে। একেবারে ব্র্যান্ড নিউ একটা চিপসেট তারা ইউজ করছে, সেটা হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 আলটিমেট। অবশ্যই আচ্ছা, মিডিয়াটেকের মানে ডায়মেনসিটি 7300 আলটিমেট, ঠিক আছে। তো আমরা কিন্তু কালকে আমরা রিয়েলমি 15 সিরিজের কি একটা ফোন, কি মানে রিয়েলমি 15 এর একটা ফোন আমরা কি রিয়াকশন করলাম, ঠিক আছে, রিভিউ রিয়াকশন। ওটার মধ্যে প্রসেসর ছিল মিডিয়াটেকের ডায়মেনসিটি কি 7300 প্লাস, ঠিক আছে, বাট এটা হলো 7300 আলটিমেট, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে ওইটা আর এটা 19-20 তফাৎ হবে, হয়তো ওটা একটু বেশি, একটু কম হবে, বাট প্রসেসরটা অলমোস্ট সেম, ঠিক আছে, সিমিলার হবে। তো ওইটার বাজেটটা ছিল বেশি, যার জন্য ওটা প্রসেসরটা মানানসই ছিল না। বাট এটা এই বাজেটের মধ্যে যে প্রসেসর দিয়েছে বা চিপসেট দিয়েছে, এটা আসলেই বলা যায় কি মানুষের, ঠিক আছে, বলা যায় একটা ব্যালেন্স প্রসেসর, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার প্লে করি। আলটিমেট নামে না কিছু নাই আর কি, এটার নামটা আর কি এই মোবাইল ফোন কোম্পানিগুলোরই দেওয়া, যাতে শুনতে একটু ভালো লাগে আর কি। মিডিয়াটেক জানে যে আমাদের চিপসেটের নাম তো 7300, আলটিমেট আবার এরা কই পাইলো? এনিওয়ে এই চিপসেটটা ভালো ভাই। হ্যাঁ, এটা হচ্ছে মিড রেঞ্জের একটা 5G চিপসেট, এবং সেটাই। এই চিপসেটে 5G দেওয়ার জন্য কিন্তু কোথাও কম্প্রোমাইজ করা হয় না, যেটা আমরা 6300-এ দেখেছিলাম। আর এটা মাত্র 1 বছর আগে রিলিজ হয়েছে, আর আমরা এই প্রথমবারের মতো আসলে এই চিপসেটের কোনো ফোন হাতে পেয়েছি, অন্তত অফিসিয়ালি। এটার আর্কিটেকচার হচ্ছে 4 ন্যানোমিটার, যেটা যথেষ্ট পাওয়ার আসলেই ভালো। এফিসিয়েন্ট এবং যথেষ্ট পাওয়ারফুল। এবং এই সেটাই। চিপসেটে কিন্তু খুব একটা বটলনেক আমি এখনো পর্যন্ত খুঁজে পাই নাই। 8টা কোরের মধ্যে পারফরমেন্স কোর তারা রেখেছে 4টা। কর্টেক্স A78 এই ক্লাস্টারগুলোর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 2.5 গিগাহার্টজ, আর বাকি 4টা হচ্ছে এফিসিয়েন্সি কোর। এই ক্লাস্টারগুলো হচ্ছে কর্টেক্স A55, যার স্পিড হচ্ছে 2 গিগাহার্টজ। আর জিপিইউ হিসেবে রয়েছে মালি 615 MC2, এবং এই জিপিইউর যে বেস ফ্রিকোয়েন্সি, এটা বাই 1 গিগাহার্টজের চাইতে সামান্য একটু বেশি। এই জিনিসটা কিন্তু গেমিং পারফরমেন্সের সময় বেশ ভালো স্টেবিলিটি প্রোভাইড করে। এবং এই চিপসেটে ভালো মানের একটা এনপিইউ ব্যবহার করা হয়েছে, যেটা অনেক ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ সবাই কিন্তু এটা ইগনোর করে। হ্যাঁ, এনপিইউ মানে হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট, যেটা ফোনের এআই যে অ্যালগোরিদম রয়েছে ওইটা প্রসেস করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অবদান রাখে। আজকাল এআই রিলেটেড অনেক কাজ আমরা ফোন দিয়ে করি। সো মিডিয়াটেকের APU 655 মডেলের এই এনপিইউটা ফোনের এআই রিলেটেড পারফরমেন্স কিন্তু আরো অনেক বুস্ট করবে। তবে একটা আক্ষেপ আমার এখানে এখনো রয়ে গেল আর কি, ফোনের দাম 35,000 টাকা, বাট UFS 2.2 তারা স্টোরেজ ট্যাপ ইউএফএস যেটা মাত্র 2.2, এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাজনক, ঠিক আছে। এখানে অ্যাটলিস্ট 3.2 বা 3.1 দিলে আসলে বেটার হতো, বাট 2.2 এটা আসলে মানতে পারছি না দাম অনুসারে অ্যাটলিস্ট। কারণ আমরা এর থেকে কম দামে ফোনের মধ্যে কি 3.21, 3.2 এরকম পেয়ে থাকি, বাট এখানে 2.2, এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। চলো ভিডিওটি আবার প্লে করি।
এখানে ব্যবহার করেছে স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে, কিন্তু এই চিপসেটটা 3.1 পর্যন্ত সাপোর্ট করে। ইভেন র্যামের ভেরিয়েন্ট তারা ইউজ করছে LPDDR4X 35,000 টাকা দামের একটা ফোনে। বাট চিপসেটের দুর্বলতা থাকলে আমি মেনে নিতাম ভাই যে চিপসেটটা আসলে সাপোর্ট করে না। LPDDR5X র্যাম সাপোর্ট করে এই চিপসেটটা। ইভেন 6400 মেগাহার্টজ পর্যন্ত স্পিডের লোড কিন্তু এই চিপসেটটা নেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এই ক্ষমতাটা আমরা কাজে লাগাবো না কেন আসলে? এইটা আমি বলবো না যে বটলনেক, বাট আমার মনে হয় টেকনো এই যে চিপসেটের পোটেনশিয়ালটা, এত পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু ইউটিলাইজ করতে পারতো, করে নাই। এই জন্যই আমরা বারবার বলি ভাই, মানে অনেক কিছু জানা দরকার, আপনাদের বোঝা দরকার। এখানে দেখেন পাওয়ারফুল একটা চিপসেট কিন্তু ইউজ করছে টেকনো, যথেষ্ট এক্সপেন্সিভ এই চিপসেটটা, যেটা কিন্তু এই দামের একটা ফোনের সাথে মানে ভালোভাবে যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় তারা আবার একটু কাহিনী করে রাখছে। সো আশা করছি টেকনো এই জিনিসগুলো নিয়ে কাজ করবে সামনে, কারণ টেকনোর কাছ থেকে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি। এনিওয়ে আমরা AnTuTu টেস্ট করেছিলাম, স্কোর এসেছে 9,32,465, সিঙ্গেল করে 1032 স্কোর পেয়েছি, মাল্টি করে 3,144। আসলে কিন্তু কোনো কমপ্লেন নাই, কারণ এখানে যে দাম এবং যে চিপসেট সেই অনুযায়ী আমার মনে হয় বেশ ভালো ব্যালেন্স করতেছে এখানে। এই চার্টের দিকে একটু খেয়াল করে দেখেন, মানে টেকনো রিসেন্টলি যে ফোনগুলো আমরা রিভিউ করেছি তার একটা আচ্ছা, এটা হলো তোমার চার্টটার মধ্যে যদি দেখি, এখন বর্তমানে হলুদ ইয়েলো করা যেটা, এটা হলো বর্তমান ফোন টেকনো পোভো 7 Pro 5G। এটা আন্তর্জাতিক মার্ক হলো 9,32,465, 35,000 টাকার মতো, ঠিক আছে। আর আমরা উপরে যদি একটা দেখি টেকনোই, হ্যাঁ এটা কি প্যান্টম B42, ঠিক আছে, ওটা মিডিয়াটেকের একটা, ঠিক আছে। যাই হোক, মিডিয়াটেকের প্রথমটা ডাইমেনসিটি 9,000+, ওটা আন্তর্জাতিক মার্ক হলো কি সম্ভবত 11,31,058, ঠিক আছে। ওইটার সাথে মানে বর্তমান যে মানে মোবাইল ফোনের যে চিপসেট, ঠিক আছে, মানে অন্তত মার্ক থেকে এটা 2 নম্বর আছে, যেটা আসলে একটা ব্যাপার খুবই ভালো। চলো ভিডিওটি, আর যদি উপরে যে দেখো যায়, মানে উপরে যেটা ওটা হলো 1,40,000 টাকা, ওটার দাম হলো 1,40,000 টাকা ফোন, ওটা হলো 1 নম্বর। আর যেটা এখন বর্তমান টেকনো ফোন, এটা হলো 35,000 টাকা, তো এটা 2 নম্বর অবশ্যই আছে, তো এটা আসলে ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। চিত্র এইখানে স্কোরের দিকে তাকিয়ে আসলে ভালো লাগতেছে, কারণ এটা বড় একটা জাম্প আমার কাছে মনে হচ্ছে। এবং বাংলাদেশে 30 থেকে 35,000 টাকার মধ্যে যতগুলো অফিসিয়াল ফোনের রিভিউ আমরা রিসেন্টলি করেছি তার একটা তুলনামূলক চিত্র এই তালিকায় আপনি পেয়ে যাবেন। এটা আসলে মানে একটা ভালো পছন্দ বলা যায়, ঠিক আছে। টেকনো পোভা 7 Pro ফোনটা একেবারে উপরের তালিকায় রয়েছে, তাও আর বড় ব্যবধানে। এখানে ডাইমেনসিটি 7300 কে বিট করার মতো কিন্তু তেমন কোনো চিপসেট দেখতেই পারতেছি না আমরা। ইভেন ডাইমেনসিটি 6300 চিপসেটের স্কোরের দিকে একটু খেয়াল করে দেখেন, ওইটাও 5G চিপসেট ছিল, ওর চাইতে স্কোর কিন্তু অনেক অনেক বেশি, প্রায় 2 গুণ। সো ডাইমেনসিটি 6300 এর চাইতে 7300 কিন্তু হিউজ একটা জাম্প করছে। Android 15 রয়েছে আউট অফ দ্য বক্স, আর ইউআই হিসেবে পাচ্ছেন HiOS 15, সেটা আবার পোভা সিরিজের জন্য ডেডিকেটেডলি কাস্টমাইজ করা। টেকনোর ইউআই নিয়ে আমরা অনেক কমপ্লেন করেছি, বাট রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে তারা বেশ কাজ করেছে তাদের ইউআই নিয়ে, এবং আগের চাইতে অনেক সফিস্টিকেটেড হয়েছে, বেশ স্মুথ ফিল আপনি পাবেন। যে আইকনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা নাম হচ্ছে ভিশন আর্ট, দেখতে বেশ ভালোই লাগে। অবশ্য আপনার পছন্দ না হলে আপনি HiOS এর যে রেগুলার আইকন সেখানে সুইচ করতে পারবেন। হোম স্ক্রিনে একটা উইজেট দেওয়া হয়েছে পেছনের এই এলইডি লাইটটাকে অন বা অফ করার জন্য, এবং এটাকে আরো কাস্টমাইজ করার জন্য সেটিংসে আপনি ডেডিকেটেড অপশন পেয়ে যাবেন। অ্যানিমেশন, ট্রানজিশন যথেষ্ট ফ্লুইড মনে হলো আমাদের কাছে। মানে সব কথা শেষ কথা হচ্ছে যে ভাই টেকনোর যে ইউআই, এটা নিয়ে তো আমরা অনেক সমালোচনা করেছি, আপনারা তো খেয়াল করেছেন আমাদের ভিডিওতে। আমার কাছে মনে হচ্ছে যে টেকনো তাদের ইউআইটাকে আরো সুন্দর করার জন্য অনেক কাজ করছে, যার প্রমাণ আমরা এই প্রভা সিরিজের ফোনগুলোতে দেখতে পাচ্ছি। পারফরমেন্স সেকশনে আসলে হতাশ হওয়ার মতো তেমন কিছু আমরা পাই নাই। ডে টু ডে পারফরমেন্স যথেষ্ট ভালোই ছিল। অ্যাপ ওপেনিং টাইম আমরা একটু খেয়াল করি, যথেষ্ট ফাস্ট মনে হয়েছে আমাদের কাছে। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, অ্যানিমেশন এবং ট্রানজিশন সবকিছুর রেসপন্সিভনেস কিন্তু বেশ ভালোই ছিল। মাল্টিটাস্কিং এ 10টা থেকে 12টা অ্যাপ আমরা খুলে দেখেছি, খুব একটা ল্যাগ পাই নাই। আর অ্যাপগুলো যখন সুইচ করার চেষ্টা করেছি, যথেষ্ট দ্রুত গতিতেই সুইচ হয়েছে। মাঝে মাঝে একটু ফ্রেম ড্রপ আপনি পাবেন, স্পেশালি ফোনটা যখন অনেক লম্বা সময় ধরে ব্যবহার করবেন, তখন একটু ফ্রেম ড্রপটা আপনাকে দেখতেই হবে। আমার কাছে মনে হয়েছে যে এর যে হার্ডওয়্যার, ওইটা সফটওয়্যারের সঙ্গে বেশ ভালোই অপটিমাইজড আর কি। এখন লং টার্মে গিয়ে কি হবে ভাই, ওইটা আপাতত বলা যাচ্ছে না। আপাতত আমাদের কাছে বেশ ভালোই লাগলো আর কি। টেকনো এই ফোনটাতে হাইপার গেমিং ইঞ্জিন নামক একটা টেকনোলজি ব্যবহার করেছে, যা গেমিং এর সময় পারফরমেন্স অপটিমাইজ করে। আর পাবজিতে সুপার স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম প্লাস ফ্রেম রেটেও বেশ ভালো স্টেবিলিটি আমরা দেখেছি। কল অফ ডিউটিতে ভেরি হাই গ্রাফিক্স দিয়ে ম্যাক্স ফ্রেম রেটে স্মুথলি আমরা গেমিং করতে পেরেছি। ফ্রি ফায়ারের কথা একটু বলতে হয়, কারণ অনেকে ফ্রি ফায়ার খেলেন। আলট্রা এবং হাই FPS
এফপিএসেও মেজর কোনো ফ্রেম ড্রপ আমরা পাইনি। অ্যাসফল্ট 9 আমরা ট্রাই করেছি, আমাদের পছন্দের একটা গেম। লং সেশনেও হালকা গরম হলেও পারফরমেন্স স্টেবল ছিল। আর এই ফোনটাতে 17,892 mm² হিট ডিসিপেন্ট এরিয়া রয়েছে, সে সাথে রয়েছে ভেপার কুলিং সিস্টেম, যেটা খুব দ্রুত ফোনটাকে ঠান্ডাও করে। গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল, তবে এইটাকে একেবারে ডেডিকেটেড গেমারদের জন্য বিস্ট ওই টাইপের বলা যাবে না ভাই। এটা বেশ ভালো গেমিং পারফরমেন্স আপনাকে দেবে, বাট যদি অনেক বেশি কিছু আপনি আশা করে ফেলেন যে একদম লাখ লাখ টাকা দামের ফোনের পারফরমেন্স পাবেন, ওইটা হয়তো আপনি এর কাছ থেকে পাচ্ছেন না। রিয়ার ক্যামেরা সেটআপে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সরও আছে। সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। ডেলাইটের ছবিগুলো ডিসেন্ট লেগেছে আমাদের কাছে, শার্পনেস ভালোই ধরে রাখতে পেরেছিল, কালার টোন ক্লোজ টু ন্যাচারাল, ডাইনামিক রেঞ্জ ব্যালেন্স বলা যায়, মানে খুব বেশি ভালোও বলা যাবে না, আবার খুব একটা খারাপও না। ছবিগুলো তোলার সময় প্রিভিউ দেখে আসলে আপনি তেমন কিছু বুঝবেন না, কিন্তু তুলে ফেলার পরে ওইটাকে আবার খুব সুন্দর করে এনহ্যান্স করে। পোর্ট্রেট মোডে এজ ডিটেক্ট করতে গিয়ে কিছু জায়গায় একটু স্মুথ করে ফেলার প্রবণতা আছে, বিশেষ করে কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড যদি পায়। তবে লো লাইটে হালকা নয়েজ ক্যাপচার করে, এটাই স্বাভাবিক, কিন্তু নাইট মোডে আবার ভালো ছবি দেয়। ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলো অতটা খারাপ না, ইউজেবল। আর আমরা ডিস্টরশন একটু কমই খেয়াল করেছি। সেলফি ক্যামেরাটাও বেশ ভালো পারফর্ম করেছে, স্কিন টোন ব্যালেন্সড, আপনাকে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এটা হলো সেলফি ক্যামেরার ছবি, ঠিক আছে। সেলফি ক্যামেরার ছবিটাগুলো আসলে খুবই গুড, মানে 13 মেগাপিক্সেল একটা ক্যামেরা, মানে দাম হিসেবে মেগাপিক্সেলটা অনেক কম, ঠিক আছে। বাট তারপরে এটা যে মানে 13 মেগাপিক্সেল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ছবিগুলো আসলে ভালো, খারাপ না। স্ক্রিন টোনটা খুবই হোয়াইট করে ফেলে, ফর্সা করে ফেলে, যেটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছে। আর আমরা ব্যাকগ্রাউন্ড মানে 64 মেগাপিক্সেলের ছবিগুলো দেখলাম, ওইটা ভালো ছিল। আর আলট্রা ওয়াইড ওটা মোটামুটি ভালো, তো খারাপ না, ঠিক আছে। ছবি কোয়ালিটি মোটামুটি ভালোই, ঠিক আছে। চলো ভিডিওটি প্লে করি। ছবি দেবে, ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ। স্টাবিলাইজেশন আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। আচ্ছা, ক্যামেরা নিয়ে আমার যে অবজারভেশন সেটা হচ্ছে যে ভাই, টেকনোর এর চাইতে কম দামি ফোনও কিন্তু আরো ভালো ক্যামেরা আমরা দেখেছি, বাট এইখানে ঘটনা যেটা ঘটছে সম্ভবত টেকনো ক্যামেরাতে খুব বেশি ফোকাস করে না, এখানে একটু কম্প্রোমাইজ করেছে পারফরমেন্সটাকে আর কি বেটার ডেলিভার করার জন্য। বাই দ্য ওয়ে, এই ফোনে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, যেটা হেভি ইউজেজে আমার মনে হয় একদিনে চার্জ শেষ করা সম্ভব না। আর নর্মাল ইউজাররা 1 থেকে 1.5 দিন আরামে চালাতে পারবেন। 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, ফুল চার্জ হতে 70 মিনিটের মতো সময় লাগে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ভাই 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং রয়েছে এতে, 10 ওয়াটের রিভার্স চার্জিং তো আছেই, আর চার্জিং ব্রিক বক্সের মধ্যে পেয়ে যাবেন, এবং বক্সের সাথেই পাচ্ছেন সুন্দর একটা 5000 mAh এর ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। এটাকে আপনি ওয়্যারলেস চার্জিং ডক হিসেবে ব্যবহার করতে পারবেন। আর বক্সের মধ্যে এরকম সুন্দর একটা সিলিকন কেস পেয়ে যাবেন, এটা আবার ম্যাগনেটিক। এটা লাগানোর পরে পাওয়ার ব্যাংকটা আপনি চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে আকর্ষণ করাইতে পারবেন। আসলে ইমপ্রেসিভ, এভাবে লেখ থাকবে। বাই দ্য ওয়ে, পাওয়ার ব্যাংকটা বেশ ভালো লাগছে। এটা হারাই যাবে ভাই আর কি আমাদের স্টুডিও থেকে। হ্যাঁ, এটা কই, পাওয়ার ব্যাংকটা কই ভাই, খুঁজে পাচ্ছি না। এই ফোনটা যে দুইটা সিম কার্ড, দুটাই আপনি 5G ইউজ করতে পারবেন। 5G কিন্তু আমাদের দেশে অলরেডি চালু হয়ে গিয়েছে, আস্তে আস্তে দেখা যাবে মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। সো আমি বলবো ফোনটা ফিউচার প্রুফ। আর ওয়াইফাই 6 রয়েছে, যেটা একটা ভালো দিক। 35,000 টাকা ফোনে ওয়াইফাই 6 ব্যাপারটা খুবই ইমপ্রেসিভ। ব্লুটুথ 5.3 অবশ্য তারা ইউজ করছে, যদিও চিপসেটটা 5.4 পর্যন্ত সাপোর্ট করে। NFC আছে, IR ব্লাস্টারও দিয়েছে তারা, যা দিয়ে আপনি বাসার সমস্ত রিমোট কন্ট্রোল চালিত যন্ত্রপাতি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া টেকনো ফ্রিলিং ফিচারের মাধ্যমে টেকনো টু টেকনো কমিউনিকেট করতে পারবেন কোনো রকম নেটওয়ার্ক ছাড়াই। স্টেরিও স্পিকারটা যথেষ্ট ভালোই মনে হলো আমার কাছে, যদিও লাউডনেসের একটু ঘাটতি দেখতে পেলাম। তবে স্টেরিও সাউন্ডের যে ব্যালেন্স, ওইটা বেশ ভালোই মনে হলো আমার কাছে। একেবারে 50-50 না, 45-55 এরকম মনে হলো। যেহেতু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই, কনভার্টার অথবা TWS একমাত্র ভরসা। আমরা ট্রাই করেছিলাম বেশ কিছু পপুলার TWS দিয়ে, যেমন সাউন্ডবিটসের T3 Pro, QCI মেলোবার্স প্রো ইত্যাদি ইত্যাদি। কমপ্লেন করার মতো তেমন কোনো ইস্যু আমরা খুঁজে পাই নাই। আর এই ফোনে কিন্তু AI ফিচারেরও অভাব নাই। টেকনো ইদানিং AI-তে বেশ ভালোই গুরুত্ব দিচ্ছে, যেমন AI টেকনো পোর্টাল, AI রাইটিং, AI স্টুডিও, যেখানে AI ইরেজার, এক্সপ্যান্ডার ইত্যাদি ইত্যাদি পাবেন। সার্কেল টু সার্চ তো অনেক পুরাতন, সেটাও আছে। আর কল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি প্রচুর AI ফিচার আছে, যেইটা মোরাললেস আপনার কাছে দরকারি হতে পারে কখনো কখনো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভাই, সরি ফর দ্যাট। আমরা প্রচুর ইনফরমেশন এখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে একদম খুঁটিনাটি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনি বুঝতে পারেন যে এই ফোনটা আপনার কেনা ঠিক হবে নাকি হবে না। সো ফাইনাল ভার্ডিক্টের পালা। অফিসিয়াল মার্কেটের দিকে যদি আপনি একটু তাকান, তাহলে দেখবেন যে 35,000 টাকার মধ্যে মার্কেটে যে ফোনগুলো অ্যাভেলেবেল আছে, তার মধ্যে কিন্তু এটা বেশ বোল্ড একটা অ্যাপ্রোচ নিয়ে আর কি মার্কেটে আসছে।
এটা সত্যি কথা। কিছু অপূর্ণতা আছে, যেমন এখানে যদি মেমোরি কার্ড স্লট থাকতো তাহলে অনেকের জন্য বেশ কাজে আসতো। আর চিপসেটের যে পোটেনশিয়াল ওইটা আমার মনে হয় আরেকটু ভালোভাবে কাজে লাগানো যেত। যেমন র্যামটা যদি LPDDR5X দিত আর স্টোরেজ ভেরিয়েন্ট যদি 3.1 দিত তাহলে একদম ভাই জমে ক্ষীর হয়ে যেত এটা আর কি। বাট স্টিল এই ফোনটা কিন্তু অফিসিয়াল মার্কেটে 35,000 টাকার মধ্যে বেশ ভালো একটা ডিল আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে কি মনে হলো সেটা তো জানতে হবে, একটু কমেন্টে জানিয়ে দিন কোন জিনিসটা যুক্ত হলে আরও ভালো হতো, আপনাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই। আপাতত পর্যন্ত এই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো, ঠিক আছে। এটা ছিল টেকনো পোকো 7 Pro রিভিউ, সেটা আমরা দেখলাম ফুল একটা রিভিউ, ঠিক আছে। টেকনো পোকো 7 Pro এটা আসলে একটা ভালো একটা ফোন, ইমপ্রেসিভ একটা ফোন, ঠিক আছে। ডিজাইনটা আসলে খুবই সুন্দর, আর পিছনে আছে গ্লাস পার্ট যেটা আসলে ইমপ্রেসিভ। ফ্রেমটা যদি প্লাস্টিক, আর তোমার কি সামনে ডিসপ্লেটা হলো অ্যামোলেড ডিসপ্লে, 1.5K বিলিয়ন সাপোর্ট একটা অ্যামোলেড ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেটও আছে, ঠিক আছে, যেটা আসলে ভালো টাকা মানে খারাপ না। ডিসপ্লেটা আসলে খুবই সুন্দর, পারফেক্ট 6.78 ইঞ্চের একটা ডিসপ্লে, ঠিক আছে, যেটার প্রোটেকশন আছে তোমার কর্নিং গুলো এগুলো 7i, ঠিক আছে। যেটা আসলে ডিসপ্লে বলো বা পিছনের সাইড বলো এটা আসলে ভালো, ডিজাইনটা আসলে খুব মানে বিল্ড কোয়ালিটি আসলে খুবই ভালো, ঠিক আছে, পারফেক্ট বলা যায়, খারাপ না। ইউনিক ডিজাইন, ঠিক আছে, ইউনিক শেপের মানে ত্রিভুজ শেপের ক্যামেরা, ঠিক আছে, যেটা আসলে খুবই একটা ইউনিক ছিল, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। এরপর যদি আসি এখানে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো আইপি রেটিং এ, যেটা 64, যেটা 35,000 টাকা ফোন হিসেবে আসলে মানানসই নেই, কারণ এখানে আইপি রেটিং যদি 68 দিত বা 69 দিত তাহলে বলতাম যে এটা আসলে একটা পারফেক্ট, ঠিক আছে। তারপরও 64 এটা একটা কাজের, ঠিক আছে, খারাপ না, তারপরও একটু কম হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো এটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। এরপর যদি আসি প্লাস পয়েন্ট, যদি ব্যাটারি আসে, ব্যাটারি হলো 6000 mAh ব্যাটারি, একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি, ঠিক আছে, যেখানে 6000 এখন বর্তমান ফোনগুলোতে 6000 একটা কি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এখানে আমরা 6000 ব্যাটারি পাচ্ছি, 6500 আসলে ভালো হতো, বা 6000 দিতে তারপর ভালো, খারাপ না। আর 45 ওয়াটের কি একটা ফাস্ট আছে, যেটা আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে। তো এরপর যদি আমার চিপসেট আছে, চিপসেটটা আসলে খুবই ভালো, মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 আলটিমেট, ঠিক আছে। তো 7300 প্লাস যেটা কালকে আমরা রিয়েলমি 15 এর কি আমরা যেটা একটা মানে মোবাইল ফোন রিভিউ রিয়াকশন করলাম ওটার মধ্যে দিয়েছিল, তো ওইটা বাজেট অনুসারে এই চিপসেটটা মানানসই ছিল না, বাট এইটা বাজেট মানে 35,000 টাকা হিসাবে এটা আসলে একটা ভালো চিপসেট, ঠিক আছে, খুবই একটা ব্যালেন্স মানে অলরাউন্ডার বলা যায়, ঠিক আছে। মোটামুটি তুমি সবকিছুই মানে রেগুলার যে কাজগুলো করো, কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং যেটাই বলো না কেন, গেমিং বলো, মোটামুটি সবকিছু একটা পারফেক্ট মানে ব্যালেন্স দৌড়াতে হবে, ঠিক আছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। তো দামি সেই চিপসেটটা আসলে খুবই ভালো, তো এটা আসলে বলা যায়, ঠিক আছে। আর এখন যদি বলি এখানে যদি নেগেটিভ সাইড আরেকটু বলি তাহলে এটা হলো ইউএফএস যেটা 2.2, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। এখানে 3.1 বা 3.2 দিলে আসলে বেস্ট হতো, ঠিক আছে, কারণ চিপসেটটা কিন্তু 3.1 পর্যন্ত সাপোর্ট করে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। বাট চিপসেটটা যতটা পাওয়ারফুল তারা একটু কম দিচ্ছে ওই স্টোরেজ টাইপ, ঠিক আছে, যেটা আসলে কম হয়ে গেছে। এখানে 3.1 দিলে আসলে বেস্ট হতো। আর তোমার এখানে LPDDR4X র্যাম দিয়েছে, যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। এখানে LPDDR5X র্যাম দিলে আসলে ভালো হতো, তো যেটা তারা করেনি, এগুলো তাদের নেগেটিভ সাইড। আর এছাড়া ফোনটা আসলে খুবই খুবই সব দিক দিয়ে মোটামুটি ভালো। আর ক্যামেরা যদি আসি তাহলে ক্যামেরাতে আমরা 4K 60 FPS এ ভিডিও করতে পারলে আসলে ভালো, তো বাট আমরা ভিডিও করতে পারবো 4K 30 FPS, যেটা মোটামুটি ভালো, খারাপ না, ঠিক আছে। ভিডিও কোয়ালিটি দেখলে মোটামুটি খারাপ না। আর ছবিগুলো মেন সেন্সর যে ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, লাইটিং কন্ডিশনের ছবি ভালো, আর নাইট মোডের ছবিগুলো খুবই ভালো। আর নাইট মোড যদি অন না করে যে তুমি ছবি তোলো তাহলে ছবিগুলো কোয়ালিটি বেশি একটা ভালো হবে না, নয়েসের দেখা পাবে এই আর কি। বাট ছবি ওভারঅল মোটামুটি ভালো, খারাপ না। আর সেলফি ক্যামেরা যদি আসি তাহলে সেলফি ক্যামেরা আমরা 13 মেগাপিক্সেল কি সেলফি ক্যামেরা পাবো, যেটা আসলে একটু কম লাগছে, ঠিক আছে। 35,000 টাকা ফোনের মধ্যে আমরা অ্যাটলিস্ট 20 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের ক্যামেরা আশা করতে পারি, বাট 13 মেগাপিক্সেল এটা আসলে একটু কম। তারপর ছবিগুলো আবার লাইটিং কন্ডিশন মোটামুটি ভালো, খারাপ না, ঠিক আছে, দেখতে সুন্দরই, মানে যত মোটামুটি ভালো, খারাপ না, মানে মোটামুটি চলবে এই আর কি। বাট যদি তুমি ক্যামেরা কেন্দ্রিক ফোন নিতে চাও তাহলে এটা আসলে ক্যামেরা কেন্দ্রিক ফোন না, বাট তুমি পারফরমেন্সের জন্য নিতে চাও তাহলে এটা আসলে একটা বেস্ট 35,000 টাকার মধ্যে বেস্ট, বা মিড রেঞ্জের মধ্যে এটা আসলে একটা মানে কি অফিসিয়াল ডিভাইস হিসেবে এটা খুবই একটা ভালো ফোন, ঠিক আছে। তো মোটামুটি বলা যায় এটা একটা ব্যালেন্স ফোন, সব দিক দিয়ে পারফেক্ট বলা যায়, খারাপ না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।